উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো এবং আমরা এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আশা করি সকলেই যুক্ত আছি। আমরা ইতিমধ্যেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের রেশিও অ্যানালাইসিসের কার্যক্রম শুরু করেছি এবং আমরা সেখানে বিশেষত লিকুইডিটি রেশিও নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। চলতি অনুপাত, অ্যাসেট টেস্ট অনুপাত, চলতি মূলধন অনুপাত এবং এর প্রয়োগ করে একটি প্রশ্নপত্র আমরা সমাধান দেখেছি। আশা করি তোমরা সেই ক্লাসটি উপভোগ করেছো। যারা এখনও দেখোনি কিংবা দেখার সুযোগ হয়নি, আমি আশা করব আজকের ক্লাসটি শুরু হওয়ার পূর্বেই সেই ক্লাসটি দেখে নিলে আজকের ক্লাসটি করতে তোমাদের জন্য আরও অনেক বেশি সুবিধা হবে। যাই হোক, যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ এবং সকলকেই আজকের প্রফিটেবিলিটি রেশিও সম্পর্কে আলোচনা করব এবং এ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা রেশিও অ্যানালাইসিসকে 4টি ভাগে ভাগ করেছিলাম। একটি হলো লিকুইডিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও এবং সলভেন্সি রেশিও। আজকে আমরা আলোচনা করব মূলত প্রফিটেবিলিটি রেশিও নিয়ে। তাহলে চলো দেখি প্রফিটেবিলিটি রেশিওগুলো কী কী আছে। প্রফিটেবিলিটি রেশিওকে আমরা সাধারণত বাংলায় লভ্যাংশ অনুপাত বলে থাকি। এই লভ্যাংশ অনুপাতের অন্যতম অনুপাতগুলো হচ্ছে মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফা অর্জন অনুপাত, ইকুইটির উপর মুনাফা অর্জন অনুপাত এবং শেয়ার প্রতি মুনাফা অর্জন অনুপাত। আরও অনেকগুলো অনুপাত আমরা ব্যবহার করতে পারি লভ্যাংশ অনুপাতের ক্ষেত্রে। আমাদের পরীক্ষার জন্য কিংবা এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য আমার মনে হয় যে এই 5টি অনুপাতই যথেষ্ট হবে। যাই হোক, তোমরা বাকি বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবে এবং সেগুলো নিয়ে প্র্যাকটিস করবে। তবে প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা যায় যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য সবচেয়ে বেশি যে অনুপাতগুলো প্রশ্নে পাওয়া গেছে সেগুলো হলো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, একই সাথে বিনিয়োজিত মূলধনের অনুপাত। যেহেতু প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আমাদের প্রশ্নপত্রে আসছে, কাজে আমরা চেষ্টা করব এই বিশেষত এই 3টি অনুপাতকে অধিক গুরুত্বের সহিত বিবেচনা করার জন্য এবং গুরুত্ব বিবেচনা করেই আমরা প্র্যাকটিসটা করব। তাহলে আমরা সূত্রগুলি একটু দেখে নিই। মোট লাভ অনুপাত, মোট লাভকে ভাগ দিচ্ছি হলো নিট বিক্রয় দ্বারা, 100 দ্বারা গুণ করে আমরা পার্সেন্টেজ আকারে এই অনুপাতটি নির্ণয় করব। একই সাথে নিট লাভ অনুপাতের ক্ষেত্রে নিট লাভকে ভাগ করব নিট বিক্রয় দ্বারা এবং 100 দ্বারা গুণ দিয়ে এটিকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করব। আরেকটি হলো নিট লাভকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করে আমরা বিনিয়োজিত মূলধনের অনুপাত নির্ণয় করব। আমরা অনুপাতগুলো সম্পর্কে জানলাম। এবার এই অনুপাতগুলো কিভাবে একটি প্রশ্নপত্রের মধ্য দিয়ে নির্ণয় করতে পারি সেই চেষ্টাটুকু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো আমরা মূলত কী করছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করছি। তাহলে আমরা শুরুতেই তো বলেছিলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো হচ্ছে ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো প্রশ্নপত্রে আমাদের এক বা একাধিক স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে তথ্য নিয়ে আমরা মূলত প্রয়োজনীয় সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এই সাদিয়া লিমিটেডের বহু পুরনো একটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানকার সাদিয়া লিমিটেডের আমরা উদ্ধৃত্তপত্র নিয়েছি
যে উদ্ধৃত পত্রে আমরা জানি কি, আমরা বলেছিলাম যে কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা নির্দিষ্ট তারিখে সম্পত্তি ও দায়ের বিবরণী। এখানে সাদিয়া লিমিটেডের মোট সম্পত্তির পরিমাণ একটু খেয়াল করি। ভূমি ও দালান, মেশিনারি, আসবাবপত্র এবং চলতি সম্পদের ক্ষেত্রে মজুদ পণ্য, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল, হাতে নগদ সব মিলিয়ে ৭৫ লক্ষ টাকা দেখতে পাচ্ছি। অপরদিকে দায়ের পরিমাণও সেম, যে এখানে আছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ সঞ্চিতি, লাভ ক্ষতি হিসাব, 6% ঋণ, বিবিধ পাওনাদার ও ব্যাংক ওভারড্রাফট। আমরা এই সম্পত্তির দায়ের বিবরণী পেলাম। এবার দেখি আমাদের আরও একটি অংশ, স্টেটমেন্টে আরেকটি অংশ দেওয়া আছে, সেটি হলো লাভ ক্ষতি হিসাব, যেটা আমরা ইনকাম স্টেটমেন্ট বলে থাকি। আর এই ইনকাম স্টেটমেন্ট মূলত কোনো একটা আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের মোট লাভ এবং নিট লাভ নির্ণয়ের মধ্য দিয়ে আর্থিক ক্ষমতাকে নির্দেশ করে বা আর্থিক তথ্যকে উপস্থাপন করে থাকে, ফলাফল নির্দেশ করে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোট লাভ হয়েছিল ৩৫ লক্ষ টাকা এবং নিট লাভ হয়েছে ১০ লক্ষ টাকা। আমরা এই তথ্যগুলো নিয়ে মূলত অঙ্ক করার চেষ্টা করব। শুরুতেই বিগত সময় ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে চলতি অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত এবং চলতি মূলধন অনুপাত, সেগুলো দেখব। পাশাপাশি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, প্রফিটেবিলিটি রেশিও, তার কিছু অংশ আজকে দেখার চেষ্টা করব। আমরা আরও একবার আমাদের স্টেটমেন্টগুলো কাছে নিয়ে নিই। উদ্ধৃতপত্র, লাভ ক্ষতি হিসাব, এখান থেকেই মূলত তথ্য নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেশিও অ্যানালাইসিসগুলো করব। শুরুতেই চলতি অনুপাত। আমরা জানি প্রতিষ্ঠানের চলতি সম্পত্তিকে চলতি দায় দ্বারা ভাগ করে মূলত আমরা চলতি অনুপাত নির্ণয় করে থাকি। এখানে প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি তাহলে কোথায় পাবো? নিশ্চয়ই আমরা জানি যে উদ্ধৃতপত্রে মূলত সম্পত্তির দায়ের বিবরণী থাকে, তাহলে সেই উদ্ধৃতপত্রে যাব, সেখান থেকে চলতি সম্পত্তি নির্ণয় করব। তো চলতি সম্পত্তি কি কি আছে এখানে? মজুদ পণ্য, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল এবং হাতে নগদ সব মিলিয়ে ৩৫ লক্ষ টাকা। একই সাথে উদ্ধৃতপত্রের দায়ের পাশে খেয়াল করি, সেখানে আমাদের চলতি দায়ের পরিমাণ হচ্ছে বিবিধ পাওনাদার ১২,৫০,০০০ টাকা এবং ব্যাংক ওভারড্রাফট ৫ লক্ষ টাকা, টোটাল হচ্ছে ১৭,৫০,০০০। তাহলে আমরা যদি চলতি অনুপাত নির্ণয় করতে চাই, তাহলে এই চলতি সম্পত্তি ৩৫ লক্ষ টাকাকে চলতি দায় ১৭,৫০,০০০ দ্বারা ভাগ করলেই আমরা আমাদের অনুপাত পেয়ে যাব। অনুপাত কত পেয়েছি? 2:1। আমরা তো এটিও জানি যে এই চলতি অনুপাতের আদর্শ অনুপাত হচ্ছে 2:1। কাজে এক্ষেত্রে চলতি অনুপাত, নির্ণয় চলতি অনুপাত এবং আদর্শ অনুপাত সমান। সুতরাং আমরা বলতেই পারি যে প্রতিষ্ঠানটির চলতি দায় পরিশোধ ক্ষমতা সন্তোষজনক, অর্থাৎ আর্থিক অবস্থা ভালো বলা যায়। এরপর দেখছি দ্রুত অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত। আমরা জানি যে চলতি সম্পত্তি থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচকে বাদ দিয়ে আমরা তড়িৎ সম্পত্তি বের করতে পারি, যেগুলো তাৎক্ষণিকভাবে টাকায় বা অর্থ রূপান্তর করা যায়। সেটিকে আমরা চলতি দায় বা তড়িৎ দায় দ্বারা ভাগ করে আমরা দ্রুত অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত নির্ণয় করতে পারি। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, চলতি দায় বা তড়িৎ দায়ের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই ব্যাংক ওভারড্রাফট মাইনাস করে থাকি। তবে বর্তমান ব্যাংকের যে ঋণ আদায় অ্যাক্টিভিটিস, সেখানে এত স্ট্রিক্টনেস চলে আসছে, এটিও কখনো কখনো তাৎক্ষণিকভাবে পরিশোধ করার অবস্থা তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই ব্যাংক ওভারড্রাফটটাকে মাইনাস করছি না, সেখানে মাইনাস না করেই আমরা চলতি দায় দিয়ে ভাগ করেই মূলত দ্রুত অনুপাত পেতে পারি। তাহলে এখানে আমরা অনুপাত কত পেয়েছি? 1.43:1। এক্ষেত্রে আদর্শ অনুপাত কত? 1.1:1। তাহলে এটিও প্রতিষ্ঠানের চলতি বা জরুরি দায় পরিশোধ ক্ষমতা সন্তোষজনক বলে প্রমাণিত হয়। তৃতীয় আমরা পড়েছিলাম কার্যকরী মূলধন অনুপাত। আমরা জানি প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি থেকে চলতি দায় মাইনাস করে কার্যকরী মূলধন পাওয়া যায়।
আর এই কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলেই মূলত আমরা কার্যকরী মূলধন অনুপাত পেয়ে থাকি। এক্ষেত্রে চলতি সম্পত্তি ছিল 35 লক্ষ টাকা এবং চলতি দায় ছিল 17,50,000। আমরা মাইনাস করে চলতি মূলধন বা কার্যকরী মূলধন পেয়েছি 17,50,000 এবং আমাদের চলতি দায়ও 17,50,000। তাহলে অনুপাতের মান হচ্ছে 1:1। আবার এটি আদর্শ অনুপাতও 1:1। এটি দ্বারা মূলত প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার ক্ষমতাকে নির্দেশ করে। কাজেই আমরা বলতেই পারি এই কোম্পানির মানে সাদিয়া লিমিটেডের দৈনন্দিন কার্য পরিচালনা ক্ষমতা সন্তোষজনক। এবার আমরা দেখি যেটি আজকে আমরা কথা বলেছি যে মোট লাভ অনুপাত। আমরা জানি মোট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করব এবং 100 গুণ দিয়ে আমরা পার্সেন্টেজ আকারে মোট লাভ অনুপাত নির্ণয় করব। তাহলে এখানে মোট লাভ ছিল, যেটি আমরা কোথায় পাবো? ইনকাম স্টেটমেন্টে। সেখানে দেখতে পাচ্ছি মোট লাভের পরিমাণ 35 লক্ষ টাকা এবং নিট বিক্রয়ের পরিমাণ, বিক্রয় আছে আর কিছু না থাকাতে আমরা এটাকে নিট বিক্রয় বলছি, সেখানে 1 কোটি টাকা লেখা আছে। তাহলে 35 লক্ষকে 1 কোটি টাকা ভাগ করলে আমরা 100 দিয়ে গুণ দিচ্ছি, 35% পেয়ে যাচ্ছি। এটি প্রতিষ্ঠানের মূলত মুনাফার্জন ক্ষমতা তথা উৎপাদন ও বিক্রয় নীতির যথার্থতাকে নির্দেশ করে। আমরা জানি এর আদর্শ অনুপাত হচ্ছে 20 থেকে 30%, সেখানে নির্ণয় অনুপাত হচ্ছে 35%, যা আদর্শ অনুপাত থেকে বেশি। সুতরাং কোম্পানির মুনাফার্জন ক্ষমতা বেশ ভালো এবং বিক্রয় নীতি ভালো এবং উৎপাদন বিভাগের কর্মদক্ষতাও যথেষ্ট বলে প্রতীয়মান হয়। এবার দেখব নিট মুনাফা অনুপাত। আমরা মূলত কর পরবর্তী নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করব। যদি এখানে যেহেতু কোনো করের বিষয় নেই, তাহলে আমরা ওই নিট লাভটাকেই কর পরবর্তী নিট লাভ হিসাবে মনে করব। এটিকে নিট বিক্রয় দ্বারা ভাগ দিচ্ছি, আমরা পেয়েছি কত? 10%। এটি মূলত প্রতিষ্ঠানের প্রশাসনিক, বিক্রয় ও বিপণন বিভাগের দক্ষতাকে ভালো মন্দ নির্দেশ করে। এটির আদর্শ অনুপাত 5 থেকে 10%। তবে আমাদের এই সাদিয়া লিমিটেডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে নির্ণয় অনুপাত হচ্ছে 10%, যা আদর্শ অনুপাত থেকে কাছাকাছি বা 10% যদি বলি তাহলে আমরা সন্তোষজনক বলতে পারি। এটি মূলত প্রতিষ্ঠানের প্রশাসনিক, বিক্রয় ও বিপণন বিভাগের দক্ষতাকেও সুন্দর বলে প্রমাণিত করে বা প্রমাণিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 5টা অনুপাত নিয়ে কথা বললাম। তোমরা নিশ্চয়ই এই ছাড়াও বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং সূত্রগুলোকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। আমরা যদি সূত্রগুলোকে যথার্থভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই সমস্ত তথ্যগুলো যেখান থেকে পাবো, বিশেষ করে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো, সেই স্টেটমেন্টগুলো থেকে আমরা তথ্য নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুপাতগুলোকে নির্ণয় করে প্রতিষ্ঠানটিকে বিশ্লেষণ করতে পারি, যেটি রেশিও অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য। আমরা আশা করছি তোমরা এই উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নিজেদেরকে যথার্থভাবে তৈরি করবে এবং বাসায় অধিক বেশি প্র্যাকটিস করবে। এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আশা করছি বাকি অংশটুকু নিয়ে এবং নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।